হাই, আমি সৌম্যজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়েভ। আজকে কিন্তু আমি তোমাদের ভৌত বিজ্ঞানের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আয়নীয় এবং সমযোজী বন্ধন অর্থাৎ বন্ডিং নিয়ে পড়াবো। ভৌত বিজ্ঞান সবার কাছে বিভীষিকার মতো, মানে ভৌত বিজ্ঞান সাবজেক্টটা শুনলেই তোমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একদম পড়ার ইচ্ছে চলে যায়। কিন্তু দেখো, ক্লাস 10-এর যেই চ্যাপ্টার আয়নীয় এবং সমযোজী বন্ধন, এই চ্যাপ্টারটা কিন্তু একদম ইজি চ্যাপ্টার, একদম ইজি। তুমি যদি আমার এই ভিডিওটা একটু মন দিয়ে, যদি 30 মিনিটসের ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমার এই বন্ধন সম্বন্ধে, যে চ্যাপ্টার সম্বন্ধে যে তোমার ভয় বা যে তোমার ডাউট, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এই গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। ওকে, দেখো বন্ধন চ্যাপ্টারটায় যারা যারা পড়েছো তারা বুঝতে পারছো যে কোন বন্ধন কার সাথে কোন বন্ধন তৈরি হয়, অর্থাৎ আমি দেখে বুঝবো কি করে যে কোন কম্পাউন্ড আয়নীয় বন্ধন করে বা কোন কম্পাউন্ড সমযোজী বন্ধন করে। দেখো ভাই, আমার এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো, তোমাকে মৌল মানে যৌগগুলোকে ভেঙেও তোমাকে দেখতে হবে না, তুমি জাস্ট দেখে বলে দিতে পারবে যে হ্যাঁ, এটা আয়নীয় যৌগ হবে, এটা সমযোজী যৌগ হবে। এমনকি আমি তোমাকে যদি দুটো পরমাণুও দিয়ে দিই, তুমি তাও বলে দিতে পারবে যে হ্যাঁ, এদের মধ্যে আয়নিক বন্ড হবে আর এদের মধ্যে সমযোজী বন্ড হবে। কিভাবে, তার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করছি। আজকে আমার টপিক রাসায়নিক বন্ধনের আয়নীয় যৌগ অর্থাৎ আয়নিক বন্ড। চলো, আয়নীয় বন্ধন বুঝতে গেলে, এই বন্ডিং চ্যাপ্টার বুঝতে গেলে তোমাকে আগে আমি তিনটে জিনিস সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা দিয়ে দেবো। এই তিনটে জিনিস বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক স্যাররা অনেকভাবে পড়ায়, কিন্তু অনেকে কিন্তু তিনটে জিনিস স্কিপ করে যায়। ভাই, তিনটে জিনিস তুমি যদি বুঝে যাও, তাহলে তোমার বন্ডিং বুঝতে গিয়ে খুব ইজি, একদম ইজিলি বুঝে যাবে। তিনটে জিনিস কি দেখো, প্রথম টপিক হচ্ছে অষ্টক সূত্র, অক্টেট রুল। অষ্টক সূত্র কি, বন্ডিং এর সাথে এটা খুব গভীরভাবে রিলেটেড। ওকে, দেখো অষ্টক সূত্র আমি লিখেছি, এটা ক্লাস 10 এর বইতে পাবে না, এটা ক্লাস 11 এর বইতে আছে কেমিস্ট্রিতে। তুমি এটা টুকে নিতে পারো, যারা যারা টুকতে চাও তারা টুকে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। তো দেখো, রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল নিজ নিজ যোজন কক্ষে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে অষ্টক লাভের প্রবণতা দেখায়। এটাকে অষ্টক সূত্র বলে। এটা মানে কি দেখো, রাসায়নিকভাবে সুস্থিত কথার অর্থ হচ্ছে স্টেবল হওয়ার জন্য। সমস্ত পরমাণু চায় স্টেবল, মানুষও চায় যে নিজে এক জায়গায় একটা ভালো মতো স্টাডি করে, নিজের মতো করে জব করে সে একটা স্টেবল হবে। তো এই কম্পাউন্ডরাও চায় একটা স্টেবল কন্ডিশনে আসার জন্য, যাতে সেই কম্পাউন্ড গুলো থেকে অন্য কেউ ইলেকট্রন নিতে পারে না বা তার সাথে রিয়াকশন করবে না। ওকে, এটাকে সুস্থিত অবস্থায় আসার জন্য যে কোনো মৌল তার যে যোজন কক্ষ মানে কি, এটা আমি পরে বলছি। যোজন কক্ষ মানে একদম বাইরের কক্ষ। ওকে, যে কোনো পরমাণুর একদম বাইরের কক্ষ। এই যোজন কক্ষে ইলেকট্রন গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে। এই করার মাধ্যমে অষ্টক লাভের প্রবণতা। অষ্টক কথার অর্থ হচ্ছে 8, অর্থাৎ এটার মানে এটাই দাঁড়ায় যে কোনো পরমাণু তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করে। 8টা ইলেকট্রন, যদি কোনো পরমাণু তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রেখে দেয়, তাহলে কিন্তু সে পুরোপুরি স্টেবল কম্পাউন্ডে চলে আসবে। তোমরা নিষ্ক্রিয় গ্যাসের সম্বন্ধে পড়েছো, ইনার্ট গ্যাসেস যারা থাকে, যেমন তোমার ফর এক্সাম্পল হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, এদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, তাই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, কারোর সাথে রিয়াকশন করে না। তো যে কোনো পরমাণু বা যে কোনো চায় যে তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আনার জন্য, তখন তাদের যে সূত্রটা মানতে হয় সেটা হচ্ছে অক্টেট রুল। তো রাসায়নিকভাবে সুস্থিত যে কোনো পরমাণু রাসায়নিকভাবে সুস্থিত হতে গেলে তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন নেওয়া বা একটা ইলেকট্রন ছাড়া, এর মাধ্যমে 8টা করতে চায়। সাপোজ আমি বলছি কোনো একটা পরমাণুর বাইরের কক্ষে 9টা ইলেকট্রন আছে, সে একটা ছেড়ে 8টা হবে। আবার কোনো পরমাণুর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, সে একটা নিয়ে 8টা হবে। অর্থাৎ বাইরের কক্ষে 8টা হতে হবে। ওকে, যে 8টা হয়ে যাবে সেই হচ্ছে অক্টেট রুল মেনে নিল, আর সে স্টেবল। আর প্রতিটা পরমাণু চেষ্টা করে যে 8টা ইলেকট্রন রাখার, যেভাবে হোক। ওকে, এটা গেল অষ্টক সূত্র। এবার আমরা অষ্টক সূত্রের পর কি দেখবো, যোজন কক্ষ। চলো এবার দেখবো যোজন কক্ষ অর্থাৎ ভ্যালেন্স অরবিট কি। তোমরা ছোটবেলা থেকে পরমাণুর গঠন পড়ে এসছো, ঠিক আছে? পরমাণুর গঠনে আমরা যখন কক্ষ আঁকতাম না, তখন কিরকম ভাবে আঁকতাম, কি কে এল এম এরকম ভাবে কক্ষ হয়। তো যোজন কক্ষ মানে সর্ববহিস্থ কক্ষ, আউটার মোস্ট অরবিট, একদম বাইরের কক্ষটাকে বলা হয় যোজন কক্ষ। এখানে ভাই বাইরে কোন কক্ষ রয়েছে, এখানে বাইরে রয়েছে এম কক্ষ। তার মানে এই পরমাণুটার যোজন কক্ষ হচ্ছে এম। এই কক্ষে আইদার ইলেকট্রন নেবে বা আইদার ইলেকট্রন ছাড়বে, যা ইলেকট্রন নেওয়া বা দেওয়া সব কাজ হয় বাইরের কক্ষে। ওকে, যোজন কক্ষে কাজ হয়। এখানে ইলেকট্রন নিয়ে ও 8টা হওয়ার চেষ্টা করবে, বা এখান থেকে ইলেকট্রন ছেড়েও 8টা হওয়ার চেষ্টা করবে। এটাকে বলা হয় যোজন কক্ষ। ওকে, এবার দেখো যোজন কক্ষ হয়ে গেল।
এবার এর পরের টপিক হচ্ছে আমার ক্যাটায়ন আর অ্যানায়ন। এটাও তোমাকে জানতে হবে বন্ডিং করার জন্য। তো চলো এবার দেখবো ক্যাটায়ন আর অ্যানায়ন কি। চলো এবার আমরা দেখবো ক্যাটায়ন আর অ্যানায়ন কি। ক্যাটায়ন অ্যানায়নের সাথে তোমাদের সম্পর্ক অনেক ছোটবেলার, বহু ছোটবেলা থেকে বহু স্যার পড়িয়েছে ক্যাটায়ন অ্যানায়ন কি। ঠিক আছে, আমারও একটা দায়িত্ব আছে যে বন্ধন পড়ানোর আগে তোমাদের ক্যাটায়ন অ্যানায়ন সম্বন্ধে আমার যে ধারণা সেটা তোমাদের দিয়ে দিই। দেখো ক্যাটায়ন অ্যানায়ন সম্বন্ধে সবথেকে ইজি, সবথেকে সোজা ব্যাখ্যাটা আমি তোমাদের দেবো এখন, সবথেকে ইজি। এই ক্যাটায়ন অ্যানায়ন আমার বোঝানোর পর জীবনে কোনোদিন ভুলবে না যে ক্যাটায়ন কি অ্যানায়ন কি। দেখো ক্যাটায়নে কি হয়, কোনো একটা পরমাণু যদি তার কক্ষ থেকে একটা বা একের বেশি ইলেকট্রন ছাড়ে, একটা ইলেকট্রন ছেড়ে ও যে পজিটিভ অর্থাৎ ধনাত্মক চার্জে পরিণত হয়, এই ধনাত্মক চার্জটাকে তখন বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ। কোন পরমাণু যদি একটা ইলেকট্রন ছাড়ে, দেখো মাইনাস ই মানে ইলেকট্রন ছাড়ছে, মানে মাইনাস ই মানে ইলেকট্রন ছাড়ছে। একটা ইলেকট্রন ছাড়ার পর ও কিসে কনভার্ট হচ্ছে, এ প্লাস, অর্থাৎ মাথায় প্লাস চার্জ থাকলে ক্যাটায়ন, মাথায় মাইনাস থাকলে মাইনাস চার্জ থাকলে অ্যানায়ন। এখানে একটা পরমাণু ছিল বি, ও একটা ইলেকট্রনকে নিচ্ছে আর একটা ইলেকট্রন নিয়ে ও কিসে কনভার্ট হচ্ছে, বি মাইনাসে। মাথায় মাইনাস চার্জ থাকলে অ্যানায়ন, মাথায় প্লাস চার্জ থাকলে ক্যাটায়ন। এবার আমার কথা হচ্ছে ইলেকট্রন তো নিচ্ছি, অনেকের এই একটাই ডাউট ভাই, সবার সিম্পল ডাউট, হ্যাঁ ইউনিভার্সাল ডাউট, যে কি ডাউট, আমি তো ইলেকট্রন নিচ্ছি, কোনো কিছু নিলে প্লাস কি করে হয়, কোনো কিছু নিলে কোনো কিছু ছাড়লে, ও তো ইলেকট্রন ছাড়ছে এখানে, কোনো কিছু ছাড়লে প্লাস কি করে হয়, ছাড়লে তো মাইনাস হওয়ার কথা। এখানে কি হচ্ছে দেখো, ও ইলেকট্রন কি করছে, ও ইলেকট্রন নিচ্ছে, নিলে মাইনাস কেন হবে, নিলে তো ভরে না, নিলে তো প্লাস হয়। এখানে কি কনসেপ্ট থাকে দেখো, আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে পরমাণুর মধ্যে বা অ্যাটমের মধ্যে যে কটা ইলেকট্রন থাকে সে কটাই প্রোটন থাকে। নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। ওকে, তুমি ভালো করে খেয়াল করো, এই পরমাণুটার মধ্যে সাপোজ আমি বলছি 10টা ইলেকট্রন রয়েছে। কটা ইলেকট্রন রয়েছে, 10টা ইলেকট্রন রয়েছে। তার মানে তার মধ্যে 10টাই প্রোটন রয়েছে। একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে ওর ইলেকট্রন নাম্বার হয়ে গেল 9, কিন্তু প্রোটন নাম্বার কিন্তু 10ই রয়েছে। ভালো করে বুঝবে ব্যাপারটা, ছিল 10টা ইলেকট্রন 10টা প্রোটন, ও ছাড়লো কি, ও একটা ইলেকট্রন ছাড়লো। ইলেকট্রন ছাড়া মানে কি, ওর ইলেকট্রন নাম্বার 10-এর থেকে 9 হয়ে গেল, কিন্তু প্রোটন নাম্বার কিন্তু 10ই রয়েছে। তাহলে এই পজিশনে যখন এলো, ছেড়ে যখন এই পজিশনে এলো, ওর মধ্যে একটা প্রোটন বেশি রইলো। আর প্রোটনের চার্জ কি হয়, প্রোটনের চার্জ হয় পজিটিভ বা ধনাত্মক। তাই জন্য মাথায় আমি প্লাস দিয়ে দেখিয়েছি যে ওর কাছে একটা প্রোটন বেশি আছে। এটা হচ্ছে কনসেপ্ট মাথায় প্লাস দেওয়া। নেক্সট দেখো, এখানেও যেমন করেছি সোডিয়াম, সোডিয়ামের কাছে ইলেকট্রন থাকে 11টা, তার মানে প্রোটনও থাকে 11টা। ও একটা ইলেকট্রন ছেড়ে দিল, মানে এই পজিশনে গিয়ে ওর কাছে ইলেকট্রন হয়ে গেল 10টা, কিন্তু প্রোটন কিন্তু 11টাই রয়েছে, অর্থাৎ একটা প্রোটন বেশি রয়েছে, প্রোটনের চার্জ প্লাস, তাই জন্য মাথায় আমি প্লাস দিয়ে দেখালাম যে ওর কাছে একটা প্রোটন বেশি আছে। তুমি যদি ক্যালসিয়ামের দেখো, ও দুটো ইলেকট্রন ছাড়লো, তুমি এখানে দেখাতে পারবে Ca2 প্লাস, মানে ক্যালসিয়ামের কাছে যদি 20টা ইলেকট্রন থাকে তার মানে 20টা প্রোটন। ও দুটো ইলেকট্রন ছেড়ে দিল, মানে কি ওর কাছে এখন আছে 18টা ইলেকট্রন কিন্তু 20টা প্রোটন। তাহলে কটা প্রোটন বেশি রইল ইলেকট্রনের তুলনায়, দুটো, তাই জন্য মাথায় দেখেছি +2। সেম কনসেপ্ট অ্যানায়নেও হয়। অ্যানায়নে যখন এই পরমাণুটা যখন থাকে, ও একটা ইলেকট্রন নিচ্ছে, ওকে, ইলেকট্রন নিয়ে ও বি নেগেটিভে কনভার্ট হচ্ছে। নিলে কেন মাইনাস হচ্ছে, নিলে তো প্লাস হওয়ার কথা না ভাই, নিলে মাইনাসই হয়। কিভাবে মাইনাস হয়, ধরো বি এর কাছে 10টা ইলেকট্রন রয়েছে, 10টা প্রোটন রয়েছে, ওকে, যখন একটা ইলেকট্রন নিল না, এই পজিশনে গেল, ওর কাছে প্রোটন নাম্বার 10টাই আছে, কিন্তু ইলেকট্রন নাম্বার 11টা হয়ে গেল। অর্থাৎ ইলেকট্রনের প্রোটনের তুলনায় ইলেকট্রন কটা বেশি আছে, একটা আছে। আর ইলেকট্রনের চার্জ কি হয়, ইলেকট্রনের চার্জ হয় মাইনাস, ওই জন্য মাথায় লিখেছি মাইনাস। একদম ক্লিয়ার কনসেপ্ট। ভৌতবিজ্ঞান সব থেকে ইজি সাবজেক্ট, জীবন বিজ্ঞানের থেকে সোজা ভৌতবিজ্ঞান, যদি তুমি বুঝতে পারো। দেখো মাইনাস, তাহলে এখানে ক্লোরিন ছিল, ক্লোরিনের কাছে 17টা ইলেকট্রন থাকে, 17টা প্রোটন থাকে। ক্লোরিন একটা ইলেকট্রন এক্সট্রা নিল, তার মানে ওর কাছে এখন 17টাই প্রোটন আছে, কিন্তু ইলেকট্রন নাম্বার 18টা হয়ে গেছে। তাহলে প্রোটনের তুলনায় ইলেকট্রন কটা বেশি আছে, একটা বেশি আছে। ইলেকট্রনের চার্জ কি, মাইনাস, মাথায় দেখিয়েছি একটা মাইনাস চার্জ বেশি আছে। এটাই হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন, একদম ইজি কনসেপ্ট। এরপরে যদি কিছু না বুঝতে পারো, কিছু করার নেই, ভিডিওটা আবার দেখো প্রথম থেকে, ঠিক আছে? চলো এবার আমি চলে আসছি আমার আসল টপিক, অর্থাৎ আয়নীয় বন্ধন। এই তিনটে জিনিস বুঝে নিলে, বা চাইলে এই তিনটে জিনিস একবার রিমাইন্ড করে নাও, ভিডিওটা পজ করে আরেকবার রিমাইন্ড করে নাও, নিয়ে বন্ধনটা মানে বন্ধন বোঝাটা শুরু করো। ওকে, চলো দেখো, তড়িৎযোজী যৌগ যে তৈরি করবো আমরা, আগে আমি একটু বুঝে নিই বন্ধনটা যে কি হয়, বন্ডিং কি হয়। দেখো
সাপোজ আমি তোমাকে বলছি হাইড্রোজেন আর অক্সিজেন এরা দুজন যে জুড়ে কি তৈরি করে, জল তৈরি করে, H2O তৈরি করে, H2O। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন জুড়ে তৈরি করে H2O। এই যে জুড়লো না, হাইড্রোজেন অক্সিজেন জুড়লো, এটা কি দিয়ে জুড়লো, বন্ধন দিয়ে জুড়লো। এবার আমার কথা হচ্ছে এখানে কি বন্ধন তৈরি হলো, আয়নীয় না সমযোজী? তুমি আমাকে দেখে বলতে পারবে না, কেউই বলতে পারবে না দেখে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার পুরো ভিডিও দেখার পর তুমি এখান থেকে দেখে বলে দিতে পারবে যে এদের মধ্যে কি বন্ধন তৈরি হবে। আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি এরকম এটা দেখতে হবে না, তোমাকে যদি এটা বলে দিক জল দিয়ে দিক শুধু এই দিয়ে দিল তো তুমি দেখে বলতে পারো, তোমাকে লুইস ডট স্ট্রাকচার করতে পারে, দেখে বলে দিতে পারবে তুমি আয়নীয় না সমযোজী। দেখো আয়নীয় যৌগ, আমার আজকে ভিডিও টপিক আয়নীয় যৌগ। আয়নীয় যৌগকে আয়নীয় যৌগ বলা হয় কেন? আয়নস মানে একটু আগে আমি আয়নস মানে তোমাকে দু রকম আয়নস পড়িয়েছি, একটা ক্যাটায়নস আর একটা অ্যানায়নস। ওকে, এই যে ক্যাটায়নস বা অ্যানায়নস বললাম, এই আয়ন নিয়ে যে যৌগ তৈরি হয় তাদেরকে আমরা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বলি। দেখো আয়নীয় বা তড়িৎযোজী যৌগ যেটা হয় সেটা হচ্ছে NaCl। NaCl একটা খুব নামকরা তড়িৎযোজী যৌগ, ঠিক আছে? তোমার পাড়ায় যতটা লোক না চেনে NaCl কে পুরো পৃথিবী চেনে। তো এরকম ব্যাপার NaCl। তো NaCl কে আমি যদি ভাঙি কিরকম গঠন পাই? NaCl কে আমরা ভাঙলে এরকম গঠন পাই, দেখো Na+Cl-। ওকে, Na+Cl-। অর্থাৎ এখানে এটা ক্যাটায়ন, মাথায় প্লাস থাকতে ক্যাটায়ন, মাথায় মাইনাস থাকলে অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন জুড়ে তৈরি করেছে NaCl। দুটো আয়ন জুড়ে যেহেতু এই যৌগটা তৈরি হয়েছে তাই জন্য এই যৌগের নাম হয়েছে আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। তাহলে এই আয়নিক কম্পাউন্ডের মধ্যে এদের মধ্যে নিশ্চয়ই একটা বন্ড কাজ করছে কিছু। এই বন্ডটা কি বন্ড? আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড। ওকে, আচ্ছা, প্লাস চার্জ মাইনাস চার্জকে কি করে? আকর্ষণ করে। প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করে, প্লাস প্লাস ধাক্কা মেরে দেয়। ছেলে মেয়েদের পছন্দ করে, ছেলে ছেলে কখনো হয় না, দুটো আলাদা আলাদা ইয়ে লাগে, মানে প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ যেখানে এই প্লাস চার্জ আর মাইনাস চার্জ যেই চলে এলো এরা কম্বাইন্ড হয় NaCl তৈরি করে দিল। ওকে, আচ্ছা, এবার আমার কথা হচ্ছে যে N এর মাথায় কেন প্লাস লিখলেন, Cl এর মাথায় কেন মাইনাস লিখলেন? প্লাসটা এর মাথাও লিখতে পারতাম, এই Cl মাইনাসটা এর মাথাও লিখতে পারতাম। তার জন্য এবার তোমাকে আয়নীয় যৌগ গঠনের শর্ত জানতে হবে। চারটে কন্ডিশন হয়, এই চারটে কন্ডিশন যদি বুঝে যাও তুমি আয়নীয় যৌগ সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। ওকে, তো প্রথমে দেখো আয়নীয় বা তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত। ফার্স্ট কন্ডিশন কি হতে হবে? অংশগ্রহণকারী মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা। এই যে যৌগটার মধ্যে NaCl একটা পুরো যৌগ, এই যৌগটায় কারা কারা অংশগ্রহণ করছে? এই যৌগটায় অংশগ্রহণ করছে সোডিয়াম, Na মানে সোডিয়াম আর Cl মানে হচ্ছে ক্লোরিন, দুজন অংশগ্রহণ করছে। আচ্ছা, এদের যোজক ইলেকট্রন সংখ্যা আমাকে দেখতে হবে। যোজক ইলেকট্রন সংখ্যা জানতে গেলে তোমার কিন্তু একটু পিরিয়ডিক টেবিল সম্বন্ধে ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো সোডিয়ামের ইলেকট্রন নাম্বার কত হয়? 11। ক্লোরিনের ইলেকট্রন নাম্বার কত হয়? 17। ওকে, দেখো কি লিখেছে সূত্রটা, মানে শর্তটায়, ধনাত্মক মৌলটির যোজক ইলেকট্রন সংখ্যা 1 2 3 হবে। ধনাত্মক মানে এই যে সোডিয়াম ধনাত্মক, ঠিক আছে? আচ্ছা, তুমি এবার বলবে সোডিয়াম কেন ধনাত্মক? আরে ভাই, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। তুমি 11টাকে সাজাবে কি করে? ছোটবেলায় কিভাবে সাজাতে 11টাকে? ছিল মনে আছে KLM কক্ষগুলো, পরমাণু হচ্ছে কক্ষগুলো থাকতো না? কে কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন ধরতো দুটো, এল এ 8টা, এম এও 8টা। সোডিয়ামের কাছে আছে কটা? সোডিয়ামের কাছে আছে হচ্ছে, সোডিয়ামের ইলেকট্রন নাম্বার হচ্ছে 11। তুমি 11টাকে সাজাও পরপর, কে মানে দুটো, এল মানে 8টা, বেঁচে থাকলো কটা? 8 আর 2 10 আর একটা, তাহলে বাইরের কক্ষে এম কক্ষে একটা। আমি তোমাদের ভিডিও শুরুতেও বলেছিলাম যে যা কাজ হয় বাইরের কক্ষে কাজ হয়। তো এখানে দেখো বলেছে ধনাত্মক যে মৌলটা হবে, ধনাত্মক মৌলটার যোজন ইলেকট্রন সংখ্যা 1 2 বা 3 হতে হবে। যোজন ইলেকট্রন সংখ্যা মানে বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে তাকে যোজন ইলেকট্রন বলা হয়। সোডিয়ামের বাইরের কক্ষে কটা আছে? একটা। এখানে বলেছে যে ধনাত্মক হবে তার বাইরের কক্ষে 1 2 3 ইলেকট্রন থাকতে হবে, তাহলে এখানে একটা আছে। ক্লোরিন দেখবে, ক্লোরিনকে কেন মাইনাস দিয়েছি? দেখো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। কিভাবে সাজাবো? ক্লোরিনের ক্ষেত্রে কিভাবে সাজাবো? কে মানে দুটো, এল মানে 8টা, 8 আর 2 10, আর থাকলো 7টা, তাহলে এম কক্ষে দেবো আমি 7টা। এবার আমার কথা হচ্ছে তার বাইরের কক্ষে কটা রয়েছে? 7টা রয়েছে। আমাকে শর্তে কি বলেছে ভাই? যে পজিটিভ হবে তার বাইরের কক্ষে একটা, দুটো বা তিনটে থাকবে, তাই জন্য সোডিয়ামকে আমরা প্লাসে রাখছি। আরেকটাও কারণ আছে বলছি। আর ক্লোরিন দেখো দিয়েছে ঋণাত্মক মৌলটার যোজক ইলেকট্রন সংখ্যা হবে 5 6 7, অর্থাৎ Cl মাইনাস মানে ঋণাত্মক, ওর যোজক কক্ষ মানে M, এই যোজন কক্ষে 7টা রয়েছে। এবার তুমি বলবে
আর কি কারণ আছে প্লাস হওয়ার? আমি তোমাকে কি বলেছিলাম, অষ্টক সূত্র মানতে হয়, যে কোনো চেষ্টা করে যে তারা অষ্টক সূত্র মানবে। এই কম্পাউন্ডটা কিন্তু স্টেবল কম্পাউন্ড। NaCl মানে কি, খাদ্য লবণ, টেবিল সল্ট, যে নুন দিয়ে তুমি ভাত খাও সেই নুন কিন্তু স্টেবল কম্পাউন্ড। এমন কিন্তু নয় যে তুমি বাড়ির কৌটো রেখেছো, নুন চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেছে, সোনা হয়ে গেছে, এরকম কিছু নয়। নুন কিন্তু স্টেবল কম্পাউন্ড, ঠিক আছে? তার মানে এই কম্পাউন্ডের মধ্যে সোডিয়ামও স্টেবল, ক্লোরিনও স্টেবল। আর স্টেবল হতে গেলে কি করতে হয়, অষ্টক সূত্রে আসতে হয় ভাই। দেখো সোডিয়ামের বাইরের কক্ষে একটা রয়েছে, তো ও যদি একটাটাকে ছেড়ে দেয় তাহলে বাইরের কক্ষে কটা হয়ে যাবে, 8টা হয়ে যাবে, L 8টা হয়ে যাবে। আর ক্লোরিনের বাইরের কক্ষে আছে 7টা, ও যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে বাইরের কক্ষে হয়ে যাবে 8টা। তাই জন্য ভাই সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, আর ক্লোরিন ইলেকট্রন নিয়ে নিচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। সিম্পল কনসেপ্ট, একদম একদম সিম্পল কনসেপ্ট। তাহলে প্রথম শর্ত কি, ধনাত্মক যৌগটার বাইরের কক্ষে, মানে ধনাত্মক আয়নটা যে হবে তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকতে হবে, আর যে ঋণাত্মক হবে তার বাইরের কক্ষে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকতে হবে। তো তুমি এখানে ইলেকট্রন নাম্বার জানলে, তুমি এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন করে নিয়ে দেখলে যে কার বাইরের কক্ষে 1টা 2টো 3টে আছে, বা কার বাইরের কক্ষে 5টা 6টা 7টা আছে। যার 5টা 6টা 7টা থাকে বাইরের কক্ষে তাকে মাইনাস বানিয়ে দাও, যার 1টা 2টো 3 থাকবে তাকে প্লাস বানিয়ে দাও, নিয়ে জুড়ে দাও, কম্পাউন্ড তৈরি হয়ে গেল। এটা গেল প্রথম শর্ত। ওকে, দ্বিতীয় শর্তে আসি। দেখো এবার হচ্ছে সেকেন্ড শর্ত। সেকেন্ড শর্তে কি বলছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি? একদম সিম্পল সংজ্ঞা, ইলেকট্রন টানার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যার ইলেকট্রন টানার ক্ষমতা যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি, যার ইলেকট্রন টানার ক্ষমতা কম তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কম। ভাই সিম্পল ব্যাপার, সিম্পল ভাবে বুঝবে, মাথা বেশি খাটানোর দরকার নেই। আমি সিম্পল বোঝাচ্ছি, সিম্পল ভাবে বুঝবে। সোডিয়াম কি করছিল, বাইরের কক্ষে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছিল, তার মানে ওর ঋণাত্মকতা একদম কম। আমি কি বললাম, ইলেকট্রন নেওয়ার ক্ষমতা, ও ভাই ছাড়ছে, ওকে 8টা হতে হবে, ও একটা ছেড়ে দিলে 8টা, ওর তড়িৎ ঋণাত্মকতা কম। ক্লোরিন বাইরের কক্ষে একটা নিলে 8টা হয়ে যাবে, মানে বিশাল টান ইলেকট্রনের প্রতি, তার মানে একটা ইলেকট্রন নিয়ে নিলে ও 8টা হয়ে যাবে, অর্থাৎ ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। ক্লোরিন, এই যৌগে ক্লোরিন কি হচ্ছিল, ঋণাত্মক, নেগেটিভ, আরো পজিটিভ। দেখো আমার কি বলছে, ক্যাটায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম হবে। ক্যাটায়ন কে গঠন করছে, সোডিয়াম, এর তড়িৎ ঋণাত্মকতা কম, কারণ এই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। আর যে অ্যানায়ন গঠনকারী মৌল আছে, মানে যে ক্লোরিন অ্যানায়ন গঠনকারী মৌল, এই অ্যানায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে হবে। অর্থাৎ ক্লোরিন কিন্তু আর একটা ইলেকট্রন পেয়ে গেলে 8টা হয়ে যাবে, তাই ওই ইলেকট্রনের প্রতি প্রচন্ড আকর্ষণ, এটা ইলেকট্রন যেখানে পাবে, প্যান্টের পকেটে, জামার পকেটে, যেখান থেকে টেনে নিয়ে নেবে 8টা। ওকে, এটা গেল সেকেন্ড সূত্র, সেকেন্ড শর্ত। এবার আমরা আসবো থার্ড কন্ডিশনে। দেখো এবার হচ্ছে পরমাণুর আকার, 3 নম্বর শর্ত। যে ক্যাটায়ন তৈরি করবে না তার আকার বড় হবে, আর যার দেখো দেখা যাচ্ছে ক্যাটায়ন পরমাণুর আকার বড় এবং অ্যানায়ন গঠনকারী পরমাণুর আকার ছোট হবে। পর্যায় সারণী যারা যারা পড়েছো, যারা যারা পড়েনি তারা একটু পড়ে নিয়ে চ্যাপ্টারটা দেখলে একটু সুবিধা হয়, তোমাদেরই সুবিধা হবে। পর্যায় সারণীর বাদিকে যারা থাকে না তারা আকারে অনেক বড় হয়, আর যারা পর্যায় সারণী একদম রাইট সাইড বা ডান দিকে থাকে তাদের আকার ছোট হয়। ক্লোরিনের তুমি পজিশন দেখবে একদম ডান দিকে রয়েছে, নিষ্ক্রিয় মূলের আগে, একদম ডান দিকে, তাই ক্লোরিনের আকার ছোট। আর সোডিয়াম দেখবে পর্যায় সারণী একদম বাদিকে রয়েছে, সবার প্রথম, মানে বাদিক থেকে শুরু হয় সোডিয়াম থেকে, তো সোডিয়ামের আকার বড়। আকার বড় ক্যাটায়ন যারা হবে তাদের আকার বড় হবে, আর অ্যানায়ন যারা হবে তাদের আকার ছোট হবে। তো তুমি কি যদি এই যৌগটা দেখো, সেখানে তুমি পর্যায় সারণীতে তুমি জানো সোডিয়ামের পজিশন একদম বাইরে, মানে একদম বাঁদিকে, আর ক্লোরিনের পজিশন একদম ডান দিকে। তো তুমি এই শর্তটা দেখেও বলে দিতে পারো, ভাই আকারে যে দাদা বলেছিল যে আকারে যে বড় হবে সে অলরেডি পজিটিভ হবে, তবে আকারে সোডিয়াম বড় তাই ও পজিটিভ হবে, আর ক্লোরিন আকারে ছোট তাই নেগেটিভ হবে। আর পজিটিভ আর নেগেটিভ হলে তাদের মধ্যে কি যৌগ তৈরি হয়, আয়নীয় যৌগ তৈরি হয়। ভাই তুমি যৌগ দেখে বলে দেবে, যৌগ দেখে, তোমায় করতে হবে না। ওকে, এটা গেল 3 নম্বর শর্ত। চলে আসছে লাস্ট শর্তে। দেখো ভাই ল্যাটিস শক্তি যেটা আছে 4 নম্বর শর্ত, ল্যাটিস শক্তি যত বেশি হবে বন্ধন তত বেশি স্ট্রং হবে। টানার প্রবণতা যত বেশি বাড়বে না তাদের বন্ডিংটা তত স্ট্রং হবে। ওকে, প্লাস চার্জ মাইনাস চার্জ যত ভালো হবে তাদের মধ্যে আকর্ষণ তত বেটার হবে। স্টেবল মেয়ে আর স্টেবল ছেলের সাথে যে কোনো মেয়ের রিলেশন খুব ভালো থাকে, কিন্তু আনস্টেবল ছেলের সাথে কিন্তু কোনো মেয়ের রিলেশন বেশি দিন টেকে না। তার মানে
যে পজিটিভ বা যে নেগেটিভ চার্জ হতে হবে তাকে পুরো স্ট্রংলি পজিটিভ বা স্ট্রংলি নেগেটিভ চার্জ হতে হবে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ খুব ভালো হবে, ভাঙার কোনো চান্স নেই। ওকে, কিন্তু তুমি যদি দুর্বল চার্জ হও, দুর্বল একদম উইক চার্জ, তাহলে কিন্তু ভাই বন্ডিং ভেঙে যেতে পারে অল্প কিছু বাইরের এফেক্টে। ঠিক আছে, তো এই যে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস এরা যে জুড়লো, এরা কি দিয়ে জোড়ে জানো? এটা একটা বল কাজ করে। এই যে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস এরা যে পরস্পরের সাথে জুড়ে গেল, এদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে? প্লাস আর মাইনাস চার্জ পরস্পরকে টানে স্থির তড়িৎ আকর্ষণ বল দিয়ে। কি বল দিয়ে? স্থির তড়িৎ আকর্ষণ বল দিয়ে। ওকে, এই স্থির তড়িৎ আকর্ষণ বল দিয়ে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস পরস্পর জুড়ে গেল। এটা ছিল আয়নীয় যৌগের শর্ত। এবার আমি তোমাকে শর্ত অনুযায়ী দেখাচ্ছি। দেখো, তুমি একটা জিনিস বুঝতে পারো না, ভালো করে দেখবে। এই যে NaCl আছে, তোমাকে NaCl দিল না, সাপোজ তোমাকে বললো যে তুমি ভাই KCl বানাও, KCl, তোমাকে KCl দিয়ে দিয়েছে। সিম্পল কোশ্চেন করে যে KCl সমযোজী যৌগ না তড়িৎযোজী যৌগ? লে ভাই, আমার ভিডিও দেখার পর আমি দেখো 2 মিনিটে অ্যান্সার দেবো। কিভাবে? ক্লোরিন পর্যায় সারণী কোন দিকে রয়েছে? একদম ডান দিকে, আকারে সব থেকে ছোট। আকারে ছোট হলে কোন কোন চার্জে কনভার্ট হয়? মাইনাস চার্জে। তার মানে ক্লোরিন হয়ে যাবে মাইনাস চার্জে। পটাশিয়াম কোথায় রয়েছে? পর্যায় সারণী একদম বাঁ দিকে। ভাই আকারে অনেক বড়, আকারে অনেক বড় হলে কি হয়? K প্লাস, প্লাস চার্জ আর মাইনাস চার্জ যদি কোনো জায়গায় হয়ে যায়, তাদের মধ্যে কি যৌগ তৈরি হয়? আয়নীয় যৌগ। সমযোজী যৌগে প্লাস চার্জ মাইনাস চার্জ তৈরি হয় না। আয়নীয় যৌগে একমাত্র আয়নস তৈরি হয়, জুড়ে গিয়ে আয়নীয় যৌগ তৈরি হয়। 1 মিনিটও লাগবে না এটা বানাতে, 1 মিনিটও না। আরো অন্যরকম ভাবে দেখবে, আমি একটা রুলস বলে দিচ্ছি, একদম সিম্পল রুল, এটা দেখে নাও। কয়েকটা পরমাণুর নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? এদেরকে চিনে রাখো, এদের চিনে রাখবে। তুমি তোমার যাকে কিছু ভুলে যাও, কিন্তু এদেরকে চিনে রাখবে। কিরকম ভাবে? ক্লোরিন, অক্সিজেন, ফ্লুরিন। ওকে, এই তিনজনকে খুব ভালো মতো চিনে রাখো ভাই। হাইড্রোজেনকেও চিনে রাখো। এই এদেরকে, এই কটা পরমাণু যার সাথেই থাকুক না কেন, ওরা ইলেকট্রন টানে, সব সময় ওরা ইলেকট্রন টানবে। অলওয়েজ এরা ইলেকট্রন ক্যাচ করবে, ইলেকট্রন ক্যাচার, ইলেকট্রন লাভিং। ওরা ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রন টানে। সব সময় Cl মাইনাস হয়, অক্সিজেন মাইনাস হয়, ফ্লুরিন মাইনাস হয়, H মাইনাস হয়, হবেই ভাই। যে কোনো যৌগে তুমি যদি এদেরকে দেখো, যার সাথেই দেখো না কেন, ভাববে এরা ইলেকট্রন টানবে। একটা সিম্পল আরেকটা দেবো, একটা সিম্পল এক্সাম্পল দেখো। Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা হয় না, Al2O3, এখানে ভাই অক্সিজেন আছে। তোমার কিচ্ছু ভাবার দরকার নেই। দাদা বলেছিল এই 4টে কম্পাউন্ড যেখানে থাকবে, 4টে পরমাণু যেখানে থাকবে, তাহলে ইলেকট্রন টানবে। অক্সিজেন ইলেকট্রন টানবে। তুমি যৌগের আমি লুইস ডট স্ট্রাকচার তখন পরে দেখাবো না, দেখবে অক্সিজেন ইলেকট্রন টানে। তাহলে অক্সিজেন যদি ইলেকট্রন টানে, কার থেকে টানবে ভাই? অ্যালুমিনিয়ামের থেকে টানবে। তার মানে অক্সিজেন হয়ে যাবে মাইনাস চার্জ, অ্যালুমিনিয়ামের প্লাস চার্জ। আর প্লাস চার্জ আর মাইনাস চার্জ মানে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হলে তাদের মধ্যে কোন যৌগ তৈরি হয়? আয়নীয় যৌগ তৈরি হয়। সিম্পল ব্যাপার। তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন যৌগের লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট গঠন। আমি তো যৌগগুলো লিখে দিচ্ছি খুব ইজিলি, এবং মনে মনে তোমরা বলছো যে গঠন এটা তো লিখে দিচ্ছে, গঠন কিভাবে করবো ভাই? লুইস ডট গঠন বইতে দেখলে অনেকে মাথা ঘোরা, যে এই গঠনটা আমি খাতায় করবো কি করে? আমি একদম সিম্পল ট্রিক দেখিয়ে দিচ্ছি। 3 লাইনে গঠন শেষ, পরীক্ষায় 3 নাম্বার। ঠিক আছে, চলো দেখো। দেখো, লুইস ডট গঠন পরীক্ষায় দেবে। NaCl এর লুইস ডট দেখাও, F2 এর লুইস ডট দেখাও, N2 এর লুইস ডট দেখাও, এরকম লুইস ডট স্ট্রাকচার দেবে। তো আমরা আজকে দেখবো বিভিন্ন আয়নীয় যৌগের লুইস ডট গঠন কিভাবে আঁকতে হয়। 3 লাইনে গঠন শেষ ভাই, 3 লাইনে গঠন শেষ, 3 লাইনে। ম্যাডাম বা স্যার 3 নাম্বারই তোমাকে দেবে, যেভাবে আমি দেখাচ্ছি, যদি আমারটা পুরো ডেকে আসতে পারে পরীক্ষা। NaCl এর গঠন, NaCl কি কি দিয়ে তৈরি? Na আর Cl। ওকে, Na তে ইলেকট্রন সংখ্যা কত? 11টা। কিভাবে সাজাবো ভাই 11কে? 2 8 1। কিভাবে সাজাবো? 2 8 1, 2 8 1। আমি বলেছিলাম বাইরের কক্ষ নিয়ে কাজ হয়, তাই আমি 2 8 লেখার দরকার নেই। আমি এখানে ওকে দেখাবো, বাইরের কক্ষে একটা আছে, তাই আমি এখানে একটা দিয়ে ওকে দেখাবো। ক্লোরিন 2 8 7, 17 ইলেকট্রন সংখ্যা 17, 2 8 7। বাইরের কক্ষে কটা থাকবে? 7টা, তাই আমি 7টাকেই দেখাবো। অনেকের বইতে আছে 2টো দেখিয়েছে, তারপর 8টা দেখিয়েছে, তারপর 7টা দেখিয়েছে। ভাই অত টাইম নেই, ঠিক আছে? কাজ করো, স্মার্টলি আঁকো, বড়দের মতো নয় যে সবকটা আঁকতে যাবে। 7টা, 1 2 3
4 5 6 7। ওকে, আচ্ছা সোডিয়ামের একটা, ক্লোরিনের 7টা বাইরে। কি করবে এবার? সোডিয়াম একটা ছেড়ে দিতে পারলে 8-এ চলে আসবে, ক্লোরিন একটা নিতে পারলেই 8-এ চলে আসবে। ওকে, তাহলে এখানে সোডিয়াম ইলেকট্রন ছাড়বে, ক্লোরিন ইলেকট্রন নেবে। পরের লাইন এটা আমি দেখাবো, কিভাবে দেখাবো দেখো। সোডিয়াম ইলেকট্রন যখন ছেড়ে দেবে না, মানে এই সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন কে নেবে? ক্লোরিন নেবে। তার মানে এই অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, অর্থাৎ এই ইলেকট্রনটা কে নিয়ে নিল? ক্লোরিন। ভাই আমি 4টে মৌল দেখিয়ে দিয়েছিলাম, ক্লোরিন, অক্সিজেন, ফ্লুরিন, হাইড্রোজেন, ওরা ইলেকট্রন নেয়, অর্থাৎ ইলেকট্রন নিয়ে নিল। পরের স্টেপটা কি হবে? সোডিয়াম হয়ে যাবে 2 8 আর ক্লোরিন হয়ে যাবে 2 8 8, অর্থাৎ এখন সোডিয়াম হয়ে যাবে কি? প্লাস, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর এখানে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়েছে, তাই মাইনাস। প্লাস চার্জ আর মাইনাস চার্জ যদি তৈরি হয়ে যায়, তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, দিয়ে দুজন কি হয়? জুড়ে গেল, গিয়ে কি তৈরি করলো? NaCl, সোডিয়াম ক্লোরাইড যৌগ, স্টেবল কম্পাউন্ড। কারণ এখানে এই কম্পাউন্ডে দুজনই স্টেবল, ওরও অক্টেট ফুলফিল হয়ে গেছে, ওরও অক্টেট ফুলফিল হয়ে গেছে। NaCl লুইস ডট স্ট্রাকচার কমপ্লিট। এটা আঁকলে 3। আরো অনেকগুলো আছে। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, সেই কটাই আমি স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। যদি এরপরে তোমাদের কোনো স্ট্রাকচার সম্বন্ধে জানতে চাও যে স্যার বা দাদা এটার ব্যাপারে একটু বললে ভালো হতো, তো আমি পরের সমযোজী বন্ধনের চ্যাপ্টারটায় আমি ওইগুলো আগে দেখিয়ে দেবো, যে এই যৌগটা একটু দেখালে ভালো হতো। পরের গঠনটা কি দেখবো? পরের গঠন দেখবো আমি CaO এর গঠন। কার গঠন দেখবো? CaO। CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ভাই অক্সিজেন আছে এখানে, অক্সিজেন থাকলে একটু অন্য ডিফারেন্ট কিছু হয়। কি ডিফারেন্ট কিছু হয়? নিয়ম কি? আগে দুটো যৌগকে লিখে নি, ক্যালসিয়াম অক্সিজেন। ক্যালসিয়াম ইলেকট্রন সংখ্যা 20। কিভাবে সাজাবো? 2 8 8 2। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হয়? 8 2 6। ওকে, ক্যালসিয়ামের বারে কটা আছে? দুটো ইলেকট্রন আছে। অক্সিজেনের 6টা, 1 2 3 4 5 6। ভাই অক্সিজেনের এখানে আমি তোমাকে বলছিলাম যে ইলেকট্রন যখন নেওয়ার থাকে না, সমস্ত পরমাণু একটা ইলেকট্রন নিয়ে খুশি হয়ে যায়। অক্সিজেনের ক্ষেত্রে ওর স্যাটিসফ্যাকশন লেভেল খুব কম, মেয়েদের মতো। হ্যাঁ, তো কি হয় দেখো, অক্সিজেন একটা ইলেকট্রনে সন্তুষ্ট নয়, দুখানা করে ইলেকট্রন চাই, দুখানা করে ইলেকট্রন নেয়। কিরকম ভাবে দেখো ভাই, এটা ওর দরকার, এটা ওর সিম্পল জন্মগত, ঠিক আছে, ইনবর্ন। ওর 2 6, ওর বাইরের কক্ষে আর দুটো ইলেকট্রন নিলে ও 2 8 হয়ে যাবে, অর্থাৎ অক্টেট রুল হয়ে যাবে, দিয়ে ও স্টেবল হয়ে যাবে। তাই জন্য অক্সিজেন যার সাথেই থাকবে তার থেকে দুখানা করে ইলেকট্রন টানে। অক্সিজেন যার সাথেই থাকবে তার থেকে দুখানা করে ইলেকট্রন টানবে। ভাই ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের বাইরে আছে দুটো ইলেকট্রন, ওকে, দিয়ে দাও অক্সিজেনকে দুটো, দিয়ে দিল। পরের স্টেপে কি হয়ে গেল? ক্যালসিয়াম হয়ে গেল +2 আর ক্যালসিয়ামের এখন হয়ে গেল 2 8 8। ভাই স্টেবল চলে এলো, অক্টেট রুল, স্টেবল কম্পাউন্ড। অক্সিজেন 2 8, কারণ 6টা ছিল, দুটো নিল, 8টা হয়ে গেল। অক্সিজেন হয়ে গেল স্টেবল কম্পাউন্ড, মাথায় বসবে -2, কারণ দুটো ইলেকট্রন নিয়েছে। প্লাস চার্জ মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করলো, স্থির তড়িৎ আকর্ষণ বল দিয়ে তৈরি হয়ে গেল ক্যালসিয়াম অক্সাইড, CaO। গঠন শেষ, মুছে ফেলো খাতা, আবার পরে পেজ উল্টে পরের গঠন। এবার আমরা একটা এমন যৌগ দেখবো না, যে যৌগে কোনো কম্পাউন্ডই বা কোনো পরমাণু অক্টেট রুল মানে না, কিন্তু তারা জুড়ে যায়। ভাই কেমিস্ট্রি মানেই এক্সেপশন, ঠিক আছে, প্রচুর ব্যতিক্রম, ব্যতিক্রমে ভর্তি এই ভৌত বিজ্ঞান বা কেমিস্ট্রিতে। ব্যতিক্রমে ভর্তি, তোমাকে এখন এই মাত্র পড়াবো আমি এটা, পরে তুমি আমাকে কিস্তি দেবে, পরে তুমি আমাকে গালাগাল দেবে। কেন? কারণ আমি ওটা মানছি না। সিম্পল ব্যাপার, তুমি এখনই দেখো, গালাগালি সাজাতে থাকো মনে মনে। দেখো কি হয়, অক্টেট রুল মানে না কোন যৌগ? LiH, লিথিয়াম হাইড্রাইড। গঠন দেখি কিরকম গঠন পাবো, লিথিয়াম আর হাইড্রোজেন। ওকে, লিথিয়াম কত নাম্বার আছে? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 নাম্বার, ইলেকট্রন সংখ্যা 3, অর্থাৎ 2 1, বাইরের কক্ষে একটা।
হাইড্রোজেন গরিব মৌল, ওর কাছে ইলেকট্রনই আছে একটা, বাইরের কক্ষে একটা ইলেকট্রন। আমি তোমার ওখানে বলেছিলাম অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন আর হাইড্রোজেন সবাই ইলেকট্রন টানবে, এখানে হাইড্রোজেন ইলেকট্রন টানবে। কার থেকে টানবে? লিথিয়ামের থেকে টানবে। কিভাবে টানবে দেখো, এই লিথিয়ামের থেকে এই ইলেকট্রনটাকে ওর এখানে নিয়ে নেবে। ওকে, নিয়ে নেওয়ার পর লিথিয়াম কনভার্ট হয়ে যাবে Li+, তখন বাইরের কক্ষে থাকবে আর দুটো, একটা ছেড়ে দিল। আর হাইড্রোজেন হয়ে গেল মাইনাস, যার বাইরের কক্ষে বলে দুটো, একটা ছিল আর এখান থেকে একটা নিয়ে এলো। প্লাস চার্জ মাইনাস চার্জ জুড়ে তৈরি করলো লিথিয়াম হাইড্রাইড। এখানে কোথায় অক্টেট রুল মেনেছে? কারো বাইরের কক্ষে 8টা হয়েছে, কারো বাইরের ওর বাইরের কক্ষে দুটো, ওর বাইরের কক্ষে দুটো, 8টা কই? এক্সেপশন ভাই, এক্সেপশন নিয়ে প্রথমে তোমাকে ভৌতবিজ্ঞান পড়তে গেলে তোমাকে আগে এক্সেপশন পড়তে হবে, তারপর অরিজিনাল জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সেপশনাল কেস, আরো প্রচুর আছে। যখন জীবন আরো বড় হবে তখন বুঝতে পারবে পুরো পুরো এই সাবজেক্টটাই দাঁড়িয়ে রয়েছে এটা ফলস বেসের উপর, ঠিক আছে? দেখো এটা হলো লিথিয়াম হাইড্রাইডের গঠন। ওকে, হ্যাঁ, তো এখানে অক্টেট রুল মানছে না পরীক্ষা, এখান থেকে এক্সেপশন, যেহেতু কোশ্চেন আসবে এক্সেপশন থেকে, পড়াবে অনেক জিনিস, কোশ্চেন দেবে এক্সেপশন থেকে। কি কোশ্চেন দেবে? এমন একটা যৌগের উদাহরণ দাও যেখানে অক্টেট সূত্র মানা হয় না, তুমি কি গঠন দেবে? LiH। ওকে, যেটা আমি দেখালাম, অক্টেট রুল মানে না। পরের গঠন আমরা কি দেখবো? পরের গঠন আমরা দেখবো MgCl2 এর গঠন। কার গঠন দেখবো? MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। আচ্ছা, ম্যাগনেসিয়ামকে এদিকে লিখবো, মাঝখানে রাখবো, ক্লোরিনকে দুদিকে রাখবো। কেন দেখাচ্ছি ভাই, তাড়াহুড়ো করার কিছু নেই। ম্যাগনেসিয়াম ইলেকট্রন সংখ্যা 12, 2 8 2, 8 আর 2 10 আর 2 12, বাইরে কটা থাকবে? দুটো, একটা দিকে দিয়ে দাও, একটা দিকে। ক্লোরিন পূর্ণ, অনেক দিন ধরে পড়াচ্ছি, 2 8 7, মানে 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। 2 8 7 কি হবে? 1 2 3 4 5 6 7। এখানেও ক্লোরিন কি হবে? 2 8 7, 1 2 3 4 5 6 7। ভাই ক্লোরিন ইলেকট্রন টানে, ম্যাগনেসিয়ামে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন এ টেনে নেবে, একটা ইলেকট্রন এ টেনে নেবে, কিছুই ওর কাছে থাকবে না। কি জ্বালা, মাঝখানে বসেছে, দুজন টেনে নিয়েছে, একটা ও একটা। ওকে, এরপরে কি হবে? ম্যাগনেসিয়াম কনভার্ট হয়ে যাবে 2 8, অর্থাৎ ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়েছে, তাই মাথা হয়ে যাবে +2। আর ক্লোরিন একটা ইলেকট্রন নিচে, মাথায় মাইনাস, এখানে হয়ে যাবে 2 8 8, স্টেবল স্টেবল স্টেবল, 2 8 8, 7টা ছিল, একটা ইলেকট্রন নিয়ে নিল, মাইনাস। প্লাস চার্জ মাইনাস চার্জ পরস্পর জুড়ে তৈরি করবে MgCl2। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন। এই ছবিগুলো আঁকতে পারলে 3 নাম্বার পাবে, ভৌতবিজ্ঞানে ম্যাক্সিমাম হয় 3 নাম্বার। হ্যাঁ, তবে এই শুধু যদি এটা এখানে, তাহলে শুধু 3 পাবে 40। আরো গুলো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তো বাকি চ্যাপ্টারগুলো আমি বুঝিয়ে দেবো, পরপর গুলো দেখলে এরকম ভাবে অনেক নাম্বার গেইন করতে পারবে যদি পড়ে যাও বাড়ি থেকে। এরপরে চলে আসছি আজকে লাস্ট গঠন, যেটা একটু ইম্পর্টেন্ট, একটু মানে অল্প ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কিরকম ইম্পর্টেন্ট। Al2O3 এর গঠন। কার গঠন? Al2O3 এর গঠন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা কঠিন জিনিসটাই দেয় না, তো সোজাগুলো থরি দেবে। তো Al2O3 কিরকম গঠন পাবো? দেখো 3টে অক্সিজেন আছে, 2টো অ্যালুমিনিয়াম আছে। কিরকম ভাবে আঁকবো ভাই? অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম। এবার আমি এর মধ্যে ইলেকট্রন দেব। অক্সিজেনের কত হয়? 2 6 2 6 2 6, মুখস্থ যাচ্ছে না? হ্যাঁ, মুখস্থ হবে। তারপর 2 6 2 6 2 6। অ্যালুমিনিয়াম ইলেকট্রন নাম্বার কত হয়? 12। ওকে, 2 সরি, অ্যালুমিনিয়াম ইলেকট্রন নাম্বার হচ্ছে 13। 2 8 3 2 8 3। তিনটে ইলেকট্রনকে বাইরে রাখবো, তিনটে। আর এখানে অক্সিজেনের 6টা, 1 2 3 4 5 6।
হেভি লাগছে দেখতে, তাই না? চলো এবার অক্সিজেন কটা করে ইলেকট্রন নেয়? স্যাটিসফ্যাকশন লেভেল ওয়েদের মতো খুব কম স্যাটিসফাইড হয়, দুটো করে লাগে, মানে দুটো করে লাগে মানে হচ্ছে দুটো করে ইলেকট্রন দরকার হয়। ঠিক আছে, চলো দেখো অ্যালুমিনিয়াম থেকে এই অক্সিজেন দুটো নেবে, নিয়ে নে ভাই। এই অক্সিজেন দুটো লাগবে, কিভাবে নেবে দেখো, ভালো করে বুঝবে ব্যাপারটা, একটুখানি সমস্যা হয় এটা। এই অক্সিজেন দুটো পেয়ে গেছে স্যাটিসফাইড, এই অক্সিজেন দুটো নেবে, কিভাবে নেবে? এই অ্যালুমিনিয়াম থেকে একটা নেবে, এই অ্যালুমিনিয়াম থেকে একটা নেবে। ইলেকট্রন গুলো কিন্তু ঠিক করে রাখতে হবে ভাই, তিনটেই গাধার মতো বড়দের মতো একদিকে রাখবে না, তাহলে এদিক থেকে তোমাকে অ্যারো দিয়ে টেনে আনতে হবে। ওকে, যেরকম ভাবে আমি আঁকিছি ওরকম ভাবেই রাখবে। এর থেকে নিল এই অ্যালুমিনিয়াম, এই অক্সিজেন কটা নেবে? দুটো নেবে, তাহলে এই যে ভাই একটা দুটো। পরের লাইনে কি লিখবো? এই অক্সিজেন হয়ে গেল দুটো ইলেকট্রন নিচে -2, অর্থাৎ 2 8। এই অ্যালুমিনিয়াম কটা ছেড়েছে? তিনটে ছেড়েছে, দুটো ওকে দিয়েছে আর একটা ওকে দিয়েছে, তাহলে হবে অ্যালুমিনিয়াম +3, তিনটে ইলেকট্রন ছেড়েছে, 2 8। কেন 8 হয়ে গেল? তিনটে তো ছেড়ে দিয়েছে, নেই বাইরে তিনটে ভাই, স্টেবল। এই অক্সিজেন 2 8 মাথায় -2, এই অ্যালুমিনিয়াম সেম +3, দুটো ওকে দিয়েছে একটা ওকে দিয়েছে, নিচে 2 8, আর এখানে অক্সিজেন 2 8 -2, সবাই মিলে কম্পাউন্ড তৈরি করবে Al2O3। বোঝা গেল? এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, পরীক্ষা এটাই দেবে। ঠিক আছে, তো আর একটা গঠন হয় NaF, NaF, এটা বাড়িতে করবে, চেষ্টা করবে, হ্যাঁ, না পারলে আমার ভিডিও আছে, বারবার দেখবে, আমার ভিউজ বাড়বে। তো NaF এটা লিখে নেবে, হ্যাঁ। তো এটা যেরকম আছে, হ্যাঁ, এটা হচ্ছে এরকম গঠন হলো, পারলে স্ক্রিনশট তুলে নাও, লং স্ক্রিনশট বড়, হ্যাঁ। তো এগুলো হচ্ছে গঠন গেল। এরপর যদি কারো ডাউট থাকে তাহলে কি করবে? তাহলে কিছু করার নেই, আবার ভিডিও দেখতে হবে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আজকের গঠন, যা যা করে দিলাম এগুলোই পরীক্ষায় আসে। পরের দিন আমি এই চ্যাপ্টারের সমযোজী বন্ধন পড়াবো, অর্থাৎ সমযোজী যৌগ পড়াবো। সেই ভিডিওটার মধ্যে আমি এই চ্যাপ্টারের এক্সারসাইজ করাবো, প্লাস মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে সেগুলো সব আমি তোমাদের ডিসকাস করে লিখিয়ে দেবো। ওকে, এখানে অ্যান্সার করিয়ে দেবো, সেখানে তোমরা তুলে দেবো, স্ক্রিনশট তুলে পরে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে টুকে নেবে বাড়িতে বসে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, যা যা করতে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভিউজ কিন্তু বাড়ছে না, ভিউজ কিন্তু বাড়াতে হবে, হ্যাঁ, তো সেটা করে দেবে। নিজে একবার বারবার করে দেখবে, নিজে ভিডিওটা ছেড়ে না অন্য কাজে চলে যাবে। ঠিক আছে, আমার ওয়াচ আওয়ার বেড়ে যাবে, হ্যাঁ। তো আমার ওয়াচ আওয়ার লাগবে 3000 ঘন্টা, তো কিভাবে করবে সেটা তোমাদের দায়িত্ব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন আমি নিয়ে আসবো সমযোজী বন্ধনের গঠন নিয়ে আসবো, মানে ভিডিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।